আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা কর্ণাটকের হ্যানকল নামের একটা এরিয়া, সেখানকার একটা সত্য ঘটনা। ঘটনাটা ঘটেছিল 22 সেপ্টেম্বর 2024। একজন কর্ণাটকের বাসিন্দা ভদ্রলোক, নাম ছিল বিনায়ক নায়েক। তিনি কর্ণাটকের বাসিন্দা। তার কর্ণাটকের হ্যানকল এলাকা, যেটা একটা সমুদ্র তীরবর্তী এলাকা, সেখানে তার খুব সুন্দর একটা বাংলো ছিল, কিন্তু তিনি সেখানে থাকতেন না। তিনি পুনেতে একটা সফল ব্যবসায়ী ছিলেন। তবে বছরে একবার নিজের স্ত্রী বর্ষালী নায়েককে নিয়ে নিজের গ্রামের যে বাড়ি সেখানে আসতেন। সেপ্টেম্বর মাসে একটা বিশেষ পুজো আর ওই এরিয়াতে একটা মেলা হতো, সেই সময়টা তিনি সেখানে কাটাতেন। প্রত্যেক বছর তিনি পুনে থেকে কর্ণাটকে এসে নিজের গ্রামে কয়েকটা দিন কাটিয়ে সেখান থেকে চলে যেতেন। 2024 সালের ঘটনাটা আমি শোনাচ্ছি। সেই সময় এই ভদ্রলোক, এই ব্যবসায়ীর বয়স 58 বছর। তার স্ত্রী, যার নাম ছিল বর্ষালী নায়েক, তার বয়স ছিল 50 বছর। 2024 সালে 20 সেপ্টেম্বর বিনায়ক নায়েক নিজের স্ত্রী বর্ষালীকে সঙ্গে নিয়ে নিজের গ্রামের বাড়িতে ওই বিশেষ পুজো আর মেলার জন্য পৌঁছেছিলেন। তাদের একমাত্র ছেলে, সে আমেরিকাতে থেকে পড়াশোনা করত, মাঝে মধ্যে ইন্ডিয়াতে আসতো। সেই জন্য শুধু হাজবেন্ড ওয়াইফ পুজোর জন্য কর্ণাটকা গেছিল। 20 তারিখ তারা রাত্রেবেলায় পৌঁছেছিল। 21 তারিখটা খুব ভালোভাবে সেখানে কাটিয়েছিল। 22 তারিখ গভীর রাত্রে, 23 তারিখ ভোর হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে তাদের বাড়িতে 3 জন লোক এসে তাদের উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। বিশেষ করে তারা আঘাত করেছিল যে বিজনেসম্যান বা বর্ষালীর যে হাজবেন্ড বিনায়ক নায়েক, তাকে। তার শরীরে অসংখ্য গভীর ক্ষত তৈরি হয়েছিল। তার স্ত্রী এই ব্যাপারটা দেখে বাধা দেওয়ার জন্য সে যখন এগিয়ে এসেছিল, সেই আততায়ীরা বার কয়েক তাকেও আঘাত করেছিল। তারপরে তারা সেখান থেকে পালিয়ে গেছিল। সেই ভদ্রমহিলা বর্ষালী প্রচন্ড আঘাত পেয়েছিল, তাও সে কোনো রকমে ফোন কল করেছিল নিজের বড় ননদকে। ননদকে জানিয়েছিল যে এই ব্যাপার, আমার হাজবেন্ডকে আর আমাকে কেউ আমাদের বাড়ির ভেতরে এসে আমাদের উপরে অনেক আঘাত করেছে, প্রচুর রক্ত বেরোচ্ছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো। ননদ নিজের আরো এক ভাই, যার নাম মাধব নায়েক, তাকে কল করে জানায়। তারপরে তারা সবাই চলে এসেছিল বর্ষালী আর বিনায়কের বাড়িতে। স্থানীয় একটা হসপিটালে দুজনকে নিয়ে যাওয়া হয়েছিল, তবে ডাক্তাররা দেখার পরে বিনায়ক আর বেঁচে নেই বলে জানিয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য বিনায়ক মারা গেছিল। আর বিনায়কের বউকে আইসিইউতে ভর্তি করে নেওয়া হয়েছিল। তার কন্ডিশন প্রচন্ড ক্রিটিক্যাল ছিল, সে কোনো কথা বলার মতো অবস্থায় ছিল। পুলিশ তদন্ত শুরু করেছিল। পুলিশ বর্ষালী আর বিনায়কের বাড়িতে প্রথম এসে ব্যাপারটা দেখেছিল। পুলিশ দেখেছিল সমস্ত দামি দামি জিনিস, গয়না, ক্যাশ টাকা, মোবাইল, ল্যাপটপ, সব ধরনের জিনিস ওই বাড়িতে যেভাবে রাখা ছিল ঠিক সেইভাবেই আছে। সেগুলোকে কেউ হাত দিয়েও দেখেনি। তখন পুলিশ টিম বুঝতে পেরেছিল যে ব্যাপারটা ঘটেছে সেটা হয়তো কোনো শত্রুতার জন্য ঘটেছে, লুটপাটের ঘটনা নয় এটা। পুলিশ আশেপাশের প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞাসাবাদ করেছিল। বর্ষালীর কন্ডিশন এত খারাপ ছিল যে সে পুলিশকে বয়ান দেওয়ার মতো অবস্থায় ছিল না। পুলিশ সবার কাছে জিজ্ঞাসাবাদের পরে জানতে পারে যে পুনেতে খুব বড় ব্যবসা রয়েছে বিনায়কের। বিনায়কের কাছে মাঝে মধ্যে আন্ডারওয়ার্ল্ডের ধমকিও আসে। আন্ডারওয়ার্ল্ডের লোকজন তাদেরকে টাকাও চায়।
বিনায়ক কিন্তু মাঝে মধ্যে তাদেরকে টাকাও দেয়, মাঝে মধ্যে তাদেরকে টাকা দিতে পারবো নাও বলে। তখন কিন্তু আন্ডারওয়ার্ল্ডের লোকেরা বিনায়ককে বিভিন্নভাবে ধমকি দেয়, ভয় দেখায় টাকাটা আদায় করার জন্য। তখন বিনায়কের আত্মীয় স্বজনরা পুলিশ টিমকে জানিয়েছিল যে তাদের মনে হচ্ছে হয়তো আন্ডারওয়ার্ল্ডের লোকজনেরা তার কাছে টাকা চেয়েছিল, বিনায়ক দিতে রাজি হয়নি, সেই জন্য আজকে বিনায়কের সাথে এই ঘটনা ঘটেছে। পুলিশ এবার আশেপাশের এরিয়ার সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুলো চেক করছিল। চেক করতে গিয়ে যেদিন ওই ঘটনা ঘটেছিল, মানে 22 সেপ্টেম্বর 2024 গভীর রাত্রে সিসিটিভি ক্যামেরার ফুটেজে একটা মারুতি সুইফট কার দেখা যায়। পুলিশ ওই কারটাকে সন্দেহজনক বলেই মনে করেছিল, কারণ ওটা একটা গ্রামীণ এরিয়া, ওখানে এই ধরনের গাড়ি খুব একটা দেখা যায় না। তারপরে আবার গভীর রাত্রে আর যেদিন ওই ঘটনা ঘটেছে সেই দিনই ওই গাড়িটা দেখা গেছিল বলে এটাকে সন্দেহজনক মনে করা হয়। জুম করে ওই গাড়িটার নম্বর প্লেটটা যখন দেখা হয় তখন দেখা যায় ওই নম্বরটা একটা ফেক নাম্বার প্লেট। তখন পুলিশের সন্দেহটা আরো গভীর হয়েছিল। পুলিশের মনে হয়েছিল যখন ফেক একটা নাম্বার প্লেট ব্যবহার করা হয়েছে, তার মানে কোনো না কোনো ব্যাপার অবশ্যই রয়েছে, না হলে কেউ নিজের গাড়ির নাম্বার প্লেটটা ফেক ব্যবহার করবে কেন। সিসিটিভি ফুটেজে ওই গাড়িটাতে সামনের সিটে দুজনকে বসে থাকতে দেখা গেছিল, তবে ভালোভাবে তাদের ফেসটা আইডেন্টিফাই করা যায়নি। ওই গ্রামে ঢোকার বা বেরোবার যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলোর সিসিটিভি ক্যামেরার যে ফুটেজগুলো চেক করতে করতে ওই গাড়িটাকেই গোয়া যাওয়ার হাইওয়েতে আবারও দেখা যায়। সেম গাড়ি, পুলিশ টিম বুঝতে পেরেছিল গাড়িটা সেম। সেটার যখন নাম্বার প্লেট দেখা যায় তখন দেখা গেছিল ওই নাম্বার প্লেটটা কিন্তু আগে যেটা লাগানো ছিল সেই নাম্বার প্লেটটার সাথে মিলছে না। তখন পুলিশের মনে হয়েছিল যে এখন যে নাম্বার প্লেটটা লাগানো আছে সেটাই নিশ্চয় অরিজিনাল নাম্বার প্লেট হতে পারে। এবার ওই যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা থেকে বের করা হয় যে ওই গাড়িটা আসলে কার। পুলিশ এবার বুঝতে পারে প্রবীণ সুধীর নামে গোয়ার একজন ভদ্রলোকের ওই গাড়িটা। ওই প্রবীণ সুধীর নামের ভদ্রলোকের কাছে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন উনি পুলিশ টিমকে জানিয়েছিলেন যে অশোক রানা নামের কোনো এক বিজনেসম্যানকে, যে গোয়ার বাসিন্দা, তাকে ওই গাড়িটা তিনি কিছুদিন আগেই বিক্রি করে ফেলেছেন, কিন্তু নাম পরিবর্তন এখনো হয়নি। পুলিশ প্রবীণ সুধীরের সাথে কথা বলার পরে কোনো সন্দেহ হয়নি। পুলিশ বুঝেছিল যে প্রবীণ সুধীর একদম সত্য কথা বলছে। এবার পুলিশ টিম সেই অশোক রানা নামের ভদ্রলোক, যে প্রবীণ সুধীরের কাছে ওই মারুতি সুইফট গাড়িটা নিয়েছিল, তার কাছে যায়। তার কাছে যখন জিজ্ঞাসাবাদ হয় সে বলে যে গাড়িটা আমার, আমি কিনেছি, একদম ঠিক আছে, তবে ওই গাড়িটা আমার এক বন্ধু যার নাম গুরুপ্রসাদ রানা, তার নিজের গাড়িটা খারাপ হয়ে গেছিল, সেই জন্য আমার গাড়িটা কয়েকদিনের জন্য একটা বিশেষ কাজে তার দরকার ছিল বলে চেয়ে নিয়েছিল। আমার ওই গাড়িটা এখনো তার কাছেই আছে। পুলিশ এবার ওই গাড়িটার ব্যাপারে আরো খোঁজ খবর নেওয়ার জন্য গুরুপ্রসাদের বাড়ি গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে গুরুপ্রসাদের স্ত্রীর কাছে জানতে পারে গুরুপ্রসাদ কোনো বিশেষ কাজে বাড়িতে নেই, তবে ওই যে গাড়িটা যেটা চেয়ে নিয়ে যাওয়া হয়েছিল অশোক রানার কাছে, সেই গাড়িটা একদম অরিজিনাল নাম্বার প্লেটের সাথে গুরুপ্রসাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গুরুপ্রসাদ রানার যে বাড়ি রয়েছে তার সাথেই রয়েছে তার একটা ছোট্ট অফিস। সেই অফিসে একজন ছেলেকে বসে থাকতে দেখেছিল পুলিশ টিম। তার সাথে বেশ কিছু কথা বলার পরে পুলিশ যখন ফিরছিল
সব পুলিশদের মধ্যে একজনের মনে হয়েছিল ওই গুরুপ্রসাদের অফিসে যে ছেলেটা বসে আছে তাকে তারা আগেও কোথাও দেখেছে। তখন তারা সেই সিসিটিভির ফুটেজের কথা মনে করে। সেই মারুতি সুইফট গাড়িটা, তাতে চালকের আসনে যে ছেলেটা বসেছিল, যদিও সেই ফুটেজে তাকে চেনার উপায় ছিল না, ফটোটা খুব আবছা ছিল, তাও বিভিন্নভাবে সেটাকে যখন টেকনোলজির সাহায্যে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করা হয়েছিল ফেসটা, তো চালকের আসনে যে বসেছিল তার ফেসের সাথে গুরুপ্রসাদের অফিসে যে ছেলেটা বসেছিল তার চেহারায় অদ্ভুত মিল পাওয়া যায়। পুলিশ টিম সেখানে যায়, যাওয়ার পরে সেই ছেলেটাকে অ্যারেস্ট করে। তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার নাম কি। সে বলেছিল সে আসামের বাসিন্দা, গুরুপ্রসাদের সে কাজ দেখাশোনা করে। পুলিশ একটু কড়া ভাবে তার জিজ্ঞাসাবাদ করে। তার জিজ্ঞাসাবাদ করলে লক্ষ্য নামের সেই ছেলেটা পুলিশ টিমকে জানিয়েছিল যে সে বিনায়ক নায়েককে মারার জন্য দুজন ছেলেকে পাঠিয়েছিল আর সঙ্গে নিজেও গেছিল। কারণ বিনায়ক নায়েকের সাথে তার যে মালিক গুরুপ্রসাদ রানা, তার কোনো একটা শত্রুতা ছিল। সেই জন্য সে ভাড়ায় দুজন ছেলে, একজনের নাম মাসুম আর একজনের নাম আজমল, সেই দুজনকে সঙ্গে নিয়ে গুরুপ্রসাদ নিজের এক বন্ধুর কাছে গাড়ি চেয়ে দিয়েছিলেন। ফেক একটা নাম্বার প্লেট লাগিয়ে তারা সোজা চলে গেছিল কর্ণাটকার সেই গ্রামে। কারণ তারা জানতো যে কর্ণাটকার ওই গ্রামে ওই সময়ে যে মেলাটা বা পুজোটা হয়, সেই মেলাটাতে অংশগ্রহণ করার জন্য বিনায়ক নায়েক অবশ্যই যাবে। তারা বিনায়ক নায়েককে মেরে ফেলার জন্য ওখানে গিয়ে পৌঁছেছিল। তবে বিনায়ক নায়েকের যে স্ত্রী বর্ষালী নায়েক, তাকে তাদের মারার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু সেই ভদ্রমহিলা নিজের হাজবেন্ডকে নিজের সামনে ওইভাবে আহত হতে দেখে নিজেকে আটকাতে পারেনি। সে আততায়ীদেরকে আটকাতে গেছিল, তাই নিজেও আঘাত পেয়েছিল। পুলিশ সেই দুজন ছেলেকেও অ্যারেস্ট করেছিল। পুলিশ এবার গুরুপ্রসাদ রানাকে খুঁজছিল। চারিদিকে এই খবরটা হাইলাইট হচ্ছিল, সব জায়গায় দেখাচ্ছিল, টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, নিউজ পেপারে এই খবরটা বেরিয়েছিল। হঠাৎ করেই ওই এরিয়া থেকে কিছুটা দূরে একটা নদীর ধারে গুরুপ্রসাদের যেটা নিজের গাড়ি, সেটাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর সেই গাড়িটা লক করা ছিল না। গাড়ির ভেতরে গুরুপ্রসাদের মোবাইল, গুরুপ্রসাদের গলার চেন, আংটি আর হাত ঘড়ি সব পাওয়া গেছিল। কারটাও দাঁড়িয়েছিল সেখানে। এবার পুলিশ টিম আর গুরুপ্রসাদের কিছু আত্মীয় স্বজনকে জিজ্ঞাসাবাদ করা হলে, বা গুরুপ্রসাদের যে স্ত্রী, সবাই বলছিল হয়তো গুরুপ্রসাদ অ্যারেস্ট হওয়ার ভয়ে সুসাইড করেছে। তবে পুলিশ সেটা মেনে নিতে পারছিল না, কারণ পুলিশের মনে হচ্ছিল যে গুরুপ্রসাদ পুলিশকে ভুল বোঝাবার জন্য ওইভাবে গাড়িটাকে একটা নদীর ধারে রেখে নিজের সমস্ত দামি দামি জিনিসপত্র গাড়িতে খুলে রেখে কোথাও একটা লুকিয়ে গেছে, যাতে পুলিশ তাকে না খোঁজে। ডুবুরি নামানো হয় ওই নদীতে। দুদিন পরে সত্যি সত্যি গুরুপ্রসাদের বডিটা সেই জল থেকে বের করা হয়েছে। পুলিশ কিন্তু এখনো জানতে পারেনি গুরুপ্রসাদের সাথে বিনায়ক নায়েকের কিসের শত্রুতা। পুলিশ বুঝে ফেলেছিল বিনায়ক নায়েককে গুরুপ্রসাদ নিজের 3 জন লোক পাঠিয়ে মেরেছিল। তবে কেন মেরেছিল সেটাই ছিল প্রশ্ন। ইতিমধ্যেই বিনায়ক নায়েকের যে স্ত্রী বর্ষালী নায়েক, সে ধীরে ধীরে কথা বলার মতো অবস্থায় এসেছিল, অনেকটা সুস্থ হয়েছিল। পুলিশ টিম তার কাছে যায়, গিয়ে তাকে জানায়
গুরুপ্রসাদ নামের একজন ভদ্রলোক যে গোয়াতে থাকে, তার সাথে আপনার হাজবেন্ডের কোনো একটা শত্রুতা ছিল, যার জন্য সে নিজের যে কাজের লোক লক্ষ্য আর লক্ষ্য দুজন লোককে ঠিক করেছিল, তারা এসে আপনার হাজবেন্ডকে মেরে ফেলেছে। তখন বিনায়ক নায়কের স্ত্রী কিন্তু এমন ভাব দেখায় যে সেও কিছু জানে না, সে তো গুরুপ্রসাদকে চেনেই না। পুলিশের কিন্তু মনে হচ্ছিল যে ভদ্রমহিলা অভিনয় করছে, ভদ্রমহিলা নিশ্চয় কিছু না কিছু জানে। এবার কিন্তু পুলিশ বিনায়ক নায়কের বিভিন্ন আত্মীয় স্বজন, গুরুপ্রসাদের বিভিন্ন আত্মীয় স্বজন, গুরুপ্রসাদের স্ত্রী, সবার কাছে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পরে যেটা জানতে পারে, গুরুপ্রসাদের স্ত্রী অন্যদিকে বিনায়ক নায়ক, দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক 25 বছর ধরে চলছিল। দুটো ফ্যামিলি এই ব্যাপারে সব জানতো। দুটো ফ্যামিলির বাচ্চারা ছোটবেলা থেকেই অনেক চেষ্টা করার পরে তাদের দুজনের সম্পর্ক শেষ করতে পারেনি। তবে গুরুপ্রসাদ বহুদিন ধরে ভাবতেন যে তার স্ত্রীর সাথে বিনায়ক নায়কের এই ধরনের সম্পর্ক, তিনি কিছুতেই বিনায়ক নায়ককে তার জন্য ক্ষমা করবেন না। গুরুপ্রসাদ বিনায়ক নায়কের দূর সম্পর্কের আত্মীয় ছিল। সেই জন্য কোনো একটা অনুষ্ঠানে যখন তাদের বয়স কম ছিল, সেই সময় দেখা হয়েছিল, সেই থেকেই তাদের দুজনের প্রেমের সূত্রপাত হয়েছিল। সেখান থেকেই প্রায় 25 বছর চলছিল ওই সম্পর্কটা। গুরুপ্রসাদের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক রাখার জন্য গুরুপ্রসাদ নিজের স্ত্রীর প্রেমিক বিনায়ক নায়ককে শেষ করে ফেলেছিলেন। আর নিজেও ধরা পড়ার ভয়ে, যখন তিনি দেখেছিলেন যে তিনি যাদেরকে দিয়ে এই কাজটা করিয়েছেন তারা সবাই ধরা পড়ে গেছে, পুলিশ তাকে খুঁজছে, তার মনে হয়েছিল যে আজীবন হয়তো তাকে এবার জেলেই থাকতে হবে, তার থেকে ভালো তিনি নিজেই নিজেকে শেষ করবেন। সেটাই তিনি করেছিলেন। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা সত্য ঘটনা নিয়ে।